লড়ছে লড়বে ওয়াকাপাইয়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী লড়ছে লড়বে চাকরি চোরের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী লড়ছে লড়বে লড়ছে লড়বে চালাও জিন্দাবাদ জিন্দাবাদ আচ্ছা ব্যারিকেডের ভেতরে কিন্তু কেউ থাকবেন না এটা সিকিউরিটির নির্দেশ সেইভাবেই চলবে ব্যারিকেডের ভিতরে শুধু টেকনিশিয়ানরা ছাড়া কেউ থাকবেন না ব্যারিকেডের বাইরে বেরিয়ে যান এটা ভাইজানের যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটির মধ্যেই এই প্রোটোকলটা করে এটা আমাদের মানতে হবে ব্যারিকেডের বাইরে সকলে চলে যান আগে বলছি আমরা আজকে প্রোগ্রাম করছি তৃণমূল আমার কথাটা একটাও কাটতে পারবে না বিজেপিও একটা কথা কাটতে পারবে না দুজন মিলে কি বলবে জানেন বিজেপি বলবে এই তৃণমূলের সাথে তৃণমূল কি বলবে বিজেপির দালাল বিজেপির টাকাতে চলছে আইএসএফ আর বিজেপি কি বলবে ও যাই করুন না কেন তৃণমূলকে সুবিধা করে দেবে এর বাইরে বিজেপি তৃণমূল আমাদের কথা কাটতে পারবে না আজকে পর থেকে যদি আপনাদের কেউ বলে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির টাকায় চলে তাদের একটা কথাই বলবেন আমি যেখানে আজকে যেটা বলছি সেটা উত্তর দিয়ে দেবেন পলসন্ডা হসপিটাল মাঠে দাঁড়িয়ে আপনাদেরকে আমি একটা কথা দিয়ে যাচ্ছি অন ক্যামেরা বলছি আমার রাজ্য কমিটির একজন সর্বোচ্চ নেতার মধ্যে একজন ইনি আমাদের শামসুর আলী স্যারের সামনে আপনাদের বলে যাচ্ছি বিজেপি যদি আমাকে টাকা দেয় আমি গোপনে নয় আমি প্রকাশ্যে নেব ঠিক আছে ভয় লাগলো নাকি আমার ভয় লাগে না যারা মুসলমানদের পেছনে লাথি মেরে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে তারা আমাকে টাকা দেবে যারা আমাকে রোহিঙ্গা বলে দিচ্ছে তারা আমাকে টাকা দেবে এটা ভাবতে পারা যায় আমি নেব এবার হচ্ছে আমার যেই বন্ধু টাকার ব্যবস্থা করে দেবে তাকে 90% টাকা ফেরত দিয়ে দেবো মাত্র 10% টাকা নেবো আমি পার্টি চালাতে অর্থাৎ যে তৃণমূলের বন্ধুরা বলছে নওশাদ সিদ্দিকী আর বিজেপির কাছ থেকে টাকা নাই নিশ্চিতভাবে তার জানাশোনা আছে বিজেপি নেতার সাথে তাকে বলবেন ভাই তুই ব্যবস্থা কর 100 টাকার ব্যবস্থা করতে পারলে নওশাদ ভাইজান 90 টাকা তোকেই দিয়ে দেবে তোর সংসার ধর্ম আয়েশ করার জন্য 10 টাকা মাত্র পার্টি চালাতে নেবে বলুন আপনারা বাপেরা বুকে হাত দিয়ে বলুন 2011 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপির কটা এমপি এমএলএ ছিল এই বলুন আপনারা ছিল কটা কাউন্সিলর ছিল কটা চেয়ারম্যান ছিল কটা প্রধান ছিল কটা সমিতির মেম্বার ছিল কটা জেলা পরিষদের মেম্বার ছিল খুঁজে পাওয়া যাবে না আতস কাঁচ দিয়ে দেখতে হতো বিজেপি কি 2011 সালের পর থেকে রে করে তৃণমূল বাড়তে থাকলো পাল্লা দিয়ে বিজেপিও বাড়তে থাকলো অ্যাকচুয়াল তো তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে সুতরাং সে যখন এসছে তার পরিবারের গার্জেনকে সাথে নিয়ে আসবে না সুতরাং নিয়ে যাবেন তো তার আগে বলছি আমরা আজকে প্রোগ্রাম করছি তৃণমূল আমার কথাটা একটাও কাটতে পারবে না বিজেপিও একটা কথা কাটতে পারবে না দুজন মিলে কি বলবে জানেন বিজেপি বলবে এই তৃণমূলের সাথে তৃণমূল কি বলবে বিজেপির দালাল বিজেপির টাকাতে চলছে আইএসএফ আর বিজেপি কি বলবে ও যাই করুন না কেন তৃণমূলকে সুবিধা করে দেবে এর বাইরে বিজেপি তৃণমূল আমাদের কথা কাটতে পারবে না তবে আমি তার আগে একটা কথা বলি বিজেপির প্রশ্নই আসছে না আমি পাত্তাই দিই না যেই দিন তৃণমূল বাংলায় চলে যাবে বিজেপি বলে কিছু থাকবেই না যখনই তৃণমূল এসছে সাথে বিজেপিকে নিয়ে এসছে বলুন আপনারা বাপেরা বুকে হাত দিয়ে বলুন 2011 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপির কটা এমপি এমএলএ ছিল এই বলুন আপনারা ছিল কটা কাউন্সিলর ছিল কটা চেয়ারম্যান ছিল কটা প্রধান ছিল কটা সমিতির মেম্বার ছিল কটা জেলা পরিষদের মেম্বার ছিল খুঁজে পাওয়া যাবে না আতস কাঁচ দিয়ে দেখতে হতো বিজেপি কি 2011 সালের পর থেকে রে করে তৃণমূল বাড়তে থাকলো পাল্লা দিয়ে বিজেপিও বাড়তে থাকলো অ্যাকচুয়াল তো তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে সুতরাং সে যখন এসছে তার পরিবারের গার্জেনকে সাথে নিয়ে আসবে না পরিবার গার্জেন নিয়ে এসছে তো যেদিন তৃণমূল শেষ সেই দিন বিজেপিও শেষ হবে আজকে পর থেকে যদি আপনাদের কেউ বলে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির টাকায় চলে তাদের একটা কথাই বলবেন আমি যেখানে আজকে যেটা বলছি সেটা উত্তর দিয়ে দেবেন আচ্ছা আমি টাকা নিয়েছে বলে অভিযোগ অনেক কেউ প্রমাণ করাতে পেরেছে আমাকে যখন জেলে রেখেছিল একটা খবর ছড়িয়েছিল না হাওয়ালার মাধ্যমে টাকা ফেকা অনেক কিছু প্রমাণ করাতে পেরেছে পারেনি তো আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা কথা জীবনেও পারবে না
কিন্তু তারপরে কানের কাছে বকলে তো খারাপ লাগবে তো একটু। তাহলে খারাপের উত্তর কি দেবেন? আজকে এই পলসন্ডা হসপিটাল মাঠে দাঁড়িয়ে আপনাদেরকে আমি একটা কথা দিয়ে যাচ্ছি, অন ক্যামেরা বলছি। আমার রাজ্য কমিটির একজন সর্বোচ্চ নেতার মধ্যে একজন, ইনি আমাদের শামসুর আলী স্যারের সামনে আপনাদের বলে যাচ্ছি, বিজেপি যদি আমাকে টাকা দেয় আমি গোপনে নয়, আমি প্রকাশ্যে নেব। ঠিক আছে? ভয় লাগলো নাকি? আমার ভয় লাগে না। যারা মুসলমানদের পেছনে লাথি মেরে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে, তারা আমাকে টাকা দেবে? যারা আমাকে রোহিঙ্গা বলে দিচ্ছে তারা আমাকে টাকা দেবে? এটা ভাবতে পারা যায়? আমি নেব। এবার হচ্ছে আমার যেই বন্ধু টাকার ব্যবস্থা করে দেবে তাকে 90% টাকা ফেরত দিয়ে দেবো, মাত্র 10% টাকা নেবো আমি পার্টি চালাতে। অর্থাৎ যে তৃণমূলের বন্ধুরা বলছে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নেয়, নিশ্চিতভাবে তার জানাশোনা আছে বিজেপি নেতার সাথে, তাকে বলবেন ভাই তুই ব্যবস্থা কর। 100 টাকার ব্যবস্থা করতে বললে নওশাদ ভাইজান 90 টাকা তোকেই দিয়ে দেবে তোর সংসার ধর্ম আয়েশ করার জন্য, 10 টাকা মাত্র পার্টি চালাতে নেবে। কি বলছি বুঝতে আসছে? আজকের পর থেকে যদি কেউ বলে কথা, তাদের কি বলবেন? তুই ব্যবস্থা কর, ভাইজান প্রকাশ্যে নেবে। গোপনে বলছিস নিয়েছে তো, ভাইজান প্রকাশ্যে নেবে, দেখি কেমন ব্যবস্থা করতে পারে। শুধু আমাদের সম্পর্কে মিথ্যাচার হচ্ছে। বন্ধুগণ, উত্তরপ্রদেশ আর পশ্চিম বাংলায় একটা বিজেপি সরকার চলছে, একটা তৃণমূলের সরকার চলছে। আমরা যদি দেখি উত্তরপ্রদেশে সরাসরি বিজেপি সরকার চলছে, আর আমাদের পশ্চিম বাংলায় অঘোষিত বিজেপি সরকার চলছে। আপনারা জানেন গোটা কয়েকদিন আগেই আমাদের আপনাদের এখানে বনগা আকাইপুরে একজন বৃদ্ধাকে এমন পিটিয়েছে পুলিশ, সে মারা গিয়েছে। এটাই তো উত্তরপ্রদেশে ঘটতো। এতক্ষণ অনেকে লেখালেখি, অনেক চর্চা হতো, অনেক আলোচনা হতো। ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে না। উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে, মারধর খাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলও হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের উপরে। উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে বিজেপির দ্বারাই। যারা আক্রমণ করছে তাদের কারো ধর্মীয় পরিচয় মুসলমান নয়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, মারা যাচ্ছে। যেই দলের দ্বারা আক্রান্ত হচ্ছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। আর যারা আক্রমণ করছে তারা কারা? তারা দেখলে দেখা যাবে তাদের ধর্মীয় পরিচয় মুসলমান। এটা কিন্তু উত্তরপ্রদেশের থেকে আমাদের আরো খাতারনাক অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। যাক বন্ধুগণ, বিষয়ের সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদেরকে একটু সচেতন হতে হবে। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলছেন, কাগের দিকে তাকিয়েছি অনেক দিন, এবার সত্যিকারে আমার কানের হাত দিয়ে দেখতে হবে কান আছে না নেই। অনেক আমাদের কাগের দিকে তাকানো হয়েছে, অনেক গল্প আমাদের শোনানো হয়েছে, গল্পের সাথে বাস্তবের রূপ আমরা দেখতে পাইনি। 2011 সালের আগে সাচার কমিটির সুপারিশ যেগুলো ছিল, সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে পিছিয়ে আছে। মুসলমানদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এইগুলো কাজগুলো করতে হবে, তাহলে মুসলমানরা এগিয়ে যাবে। সেই সময় বিরোধী দলে ছিল, বর্তমান শাসক দল এই ধরনের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আপনাদেরকে আশ্বস্ত করেছিল যে ভোটটা দাও, তাহলে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব। দুর্ভাগ্য আমাদের, সাচার কমিটির সুপারিশের একটাও বাস্তবায়ন হয়নি, কিন্তু মুসলিম দরদি সরকার চলছে। আপনারা জানেন এখন কেন্দ্রের সরকার যে রাষ্ট্রপতি বানিয়ে রেখেছেন উনি একজন আদিবাসী সম্প্রদায়ের। আদিবাসী সম্প্রদায় থেকে প্রাইম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তৈরি করলেও আদিবাসীদের প্রকৃত অর্থে কোনো লাভবান করা হচ্ছে না। কারণ 2014 সালে ভার্জিনিয়াস জাজা কমিটির যে সুপারিশগুলো আছে, আদিবাসীদেরকে মূল স্রোতে আনতে গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ আদিবাসীদের যা যা প্রয়োজন, এই 2014 সালের একটা কমিশন ভার্জিনিয়াস জাজা কমিটির মধ্যে উল্লেখ করা আছে।
কিন্তু সেইগুলো বাস্তবায়ন হচ্ছে না। অপরদিকে কি দেখছি, আদিবাসী সমাজের থেকে আপনার রাষ্ট্রপতি বানিয়ে রেখেছে। ঠিক একইভাবে মুসলিম দরদি সরকার বললেও চলতে উঠতে বসলে দেখা যাবে প্রতিটা পদে পদে সংখ্যালঘু মুসলমানদেরকে এরা দমন করছে। শুধু সংখ্যালঘু মুসলমানদের নয়, আদিবাসী, দলিত, পিছড়ে বর্গের যাদের হয়ে বলার লোক কম, তাদের উপরে এই সরকার দমন পীড়ন করছে। তাই